অনিমেষ আর রাজশেখর দুই বন্ধু। দীর্ঘ 4 বছর পর ওরা আবার একসাথে ঘুরতে বের হয়। দুজন মিলে ভাবে এবার না হয় এক জমিদার বাড়ি ঘুরে আসা যাক। স্যার, এই নিন আপনাকে চাবি। তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য? আগে আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। সোমবার গৌরব এই বাড়ি জেরে পুষে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে সম্পা তাদের রান্না বান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না, আমরাও কেউ থাকি না। সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়। এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরে কিছু ঘর আছে, সেখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এ ব্যবস্থা করেছিলেন। ঠিক আছে, তবে তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ স্যার, আছে তো। যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরের ঘন্টাটা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তুমি তো আমাকে সেই আদিকালের গল্প শোনাচ্ছ। তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ স্যার, আছে। তবে বুঝতেই তো পারছেন, গ্রাম অঞ্চল, সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা তুমি কি এখনই চলে যাবে? স্যার, এসব কি বলছেন? আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টা খানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। আরে, এত চিন্তা কিসের? ও তো বলছে রান্না করে দিয়ে যাবে। বেশি আর কি, লুচি আর বাঁধার কষা মাংস আর একটু গা গরম করার পানি হলেই চলবে। কি, এগুলো হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসবো। যাই, আমি নিচে অনেক কাজ আছে। ঠিক আছে, তাহলে তুমি এসো। আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন। আর যে ঘরে শোবো তা একটু সাজিয়ে গুজিয়ে রেখো। পুরোনো দিনের জমিদারের বাড়ি, গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকতো। তারপর কোন এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যান। তারপর থেকে বাড়িটা পড়েছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমানে বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর। বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠেই আসে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভিতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যিকারের জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন। বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সফেন বিছানা পাতা, তার সাথে বালিশ কোল বালিশ সব আছে। ঝাড়বাতিটা চলছে, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখার সুইচ দিতে পাখা বেশ ঝরে ঘুরতে শুরু করলো। দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণে বাথরুম থেকে অনিও বের হয়ে এসেছেন। রাজ, তোমার জন্য একদিনের জন্য হলো নিজেকে কিন্তু জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। তবেই বলো, তুমি তো ভাই আসতেই চাচ্ছিলে না। তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে। স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছি। নিচে ডাইনিং এ খাবেন না এখানে দিয়ে যাব? নিচেই চলো, বিছানায় বসে কি আর খাবার খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো।
চলুন চলুন, নিচেই চলুন। এইটা কি খুললো? আমি খুলেছি। ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে তাহলে। ও, তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি আপনাদের জন্য। নিচে ডাইনিং এ এসে ওদের চক্ষু ছানা ভরা। যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা, মনে হয় একসাথে জনা 30 লোক বসে খেতে পারবেন। তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো। ওরা দুজন এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাওয়া তদারকিও করলো। আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানি ঢেলে দিচ্ছি আমি। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য। আর থাকতে হবে না, রাত তো অনেক হলো। এবার তুমি এসো, দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, পাবেন। আমি আসি তাহলে আজ। শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওরা একটু করে পানির গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। বুঝলে রাজ, সব ব্যবস্থাই তো করলে। জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থাও সাথে করতে অনেক আনন্দ পেতাম। কোনোদিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ ঘটল না। বেশ বলেছ, কিন্তু আগে বললে হতো। সুব্রত মাত্রই চলে গেল। সুব্রতকে বললেই হতো, তাছাড়া ওকে এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারতো মনে তো হয় না। আহা, ওই চম্পা নাকি, ওই আসতে পারতো আমাদের মনোরঞ্জন করতে। এই যা লোডশেডিং। সুব্রত তো আগে বলেনি যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে, না হলে ওকে দিয়ে 2-3টে মোম আনিয়ে রাখতাম। কি যে করে এরা। এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন একটা অনুভূতি হয়। কি অনিমেষ, তোমার ভয় করছে নাকি? ঠিক ভয় না, আবার ভয়ও লাগছে একটু। তুমি সেই আগের মতোই ভীতু হয়ে গেছো, জানতাম না। এই রাজ, তুমি শুনতে পাচ্ছ না? কিন্তু আমি যে পাচ্ছি ঘুঙুরের শব্দ। কোথায় শব্দ? আমি তো কোনো শব্দ পাচ্ছি না। ওই যে শোনো, কান পেতে শোনো। এবার রাজু শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে সয়ে এলো, তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে, আর ওর নামার তালে তালে নূপুরের আওয়াজ উঠছে। দুজনেই বেশ চমকে উঠলেন। তুমি তো বলেছিলে এই বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? সে কি, তোমরা নর্তকী আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? কি সব বলছো আজগুবি? আমরা তো তোমাকে চিনিই না। কে তুমি? দেখেছো তো, তা কি নাচ দেখবে, কত্থক নাকি আধুনিক কিছু? এখন ডাকুনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আর আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে আনলে। আর কখনো যেন
আমার সন্তানের দোহাই দিতে না পারি সেজন্য তাকেও মেরে ফেললে? কি সব বলছো আজগুবি? আমরা তো তোমাকে চিনিই না। কে তুমি? চেনো চেনো, তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা না মানলে তাদের দুনিয়া থেকেই উধাও করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো শরীরে বয়ে চলেছে। তাই তো আজ এতদিন পরে এসেও নর্তকীদের খোঁজ করছো। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নেইনি, এবার তো আর ছাড়া যায় না। এই সব কিছু এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটলো যে ওরা পালানোর সুযোগও পেল না। সুব্রত সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করছিলেন রাজ, কিন্তু গলায় স্বর ফুটল না। কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া দুটি দেহ। এই বাড়ি তো দীর্ঘ 15 বছর ধরে বন্ধ। কি যেন নাম চাকোটার? ও হ্যাঁ, সুব্রত। ও মারা যাওয়ার পর তো এখানে আর কেউ আসবে না, তাহলে এরা এখানে এলেন কিভাবে?